কখনো কি শুনেছেন কোনো ছাত্র সংসদকে একটা দেশের দ্বিতীয় সংসদ বলা হচ্ছে? অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের ইতিহাসে ঠিক এটাই ছিল একসময়ের বাস্তবতা। আর সেই ছাত্র সংসদটি হল ডাকসু। না, এটা কিন্তু কোনো কথার কথা বা কোনো উপাধি ছিল না। কয়েক দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু এমনই এক প্রভাব রেখেছিল যা আক্ষরিক অর্থেই একটা গোটা জাতির ভাগ্য নির্ধারণে সাহায্য করেছে। তো এই ডাকসু জিনিসটা আসলে কি? কাগজে কলমে দেখলে এটা বাংলাদেশের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংসদ, কিন্তু এর আসল গল্পটা ক্যাম্পাসের চার দেয়ালের অনেক বাইরে। এর পরিচয় জড়িয়ে আছে পুরো দেশের ইতিহাসের সাথে। ডাকসুর এই যে একটা কিংবদন্তিতুল্য পরিচয়, এর পেছনে কিন্তু আছে রক্ত, ত্যাগ আর সংগ্রামের এক বিশাল ইতিহাস। চলুন একটু পেছনে ফিরে তাকাই। সেই সময়ে যখন এই ছাত্র সংসদই হয়ে উঠেছিল পুরো জাতির কণ্ঠস্বর। ব্যাপারটা ইন্টারেস্টিং, কারণ ডাকসু শুধু ইতিহাসের স্রোতে গা ভাসায়নি, বরং নিজেই ইতিহাস তৈরি করেছে। ৫২র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ, এমনকি ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি বাঁকে ডাকসু ছিল একেবারে নেতৃত্বের ভূমিকায়। শুধু এই একটা ঘটনায় চিন্তা করে দেখুন, ছাত্র সংসদের ক্ষমতাটা ঠিক কী পরিমাণ ছিল। একজন ছাত্রনেতা ক্যাম্পাসে একটা পতাকা তুলছেন, আর সেটাই হয়ে উঠছে পুরো জাতির প্রতিরোধ আর স্বাধীনতার স্বপ্নের প্রতীক। অসাধারণ। আর এতে অবাক হওয়ারও কিছু নেই যে ডাকসুকে বলা হতো ভবিষ্যৎ নেতা তৈরির কারখানা। এর প্রাক্তন নেতাদের তালিকাটা দেখলেই বোঝা যায় বাংলাদেশের রাজনীতির কত বড় বড় ব্যক্তিত্বের হাতেখড়ি হয়েছিল ঠিক এখানে। কিন্তু গল্পের সবসময়ই একটা কিন্তু থাকে। এমন অবিশ্বাস্য ক্ষমতার শিখরে পৌঁছানোর পরই কাহিনীটা একটা নাটকীয় মোড় নেয়। ডাকসুর সবচেয়ে শক্তিশালী যুগটা হঠাৎ করেই যেন শেষ হয়ে আসে। যে ডাকসু ১৯৯০ সালে স্বৈরশাসকের পতনে এত বড় ভূমিকা রাখল, সেই ডাকসুই হুট করে কেমন যেন নীরব হয়ে গেল। আর এই নীরবতা কিন্তু ১-২ বছরের জন্য না, টানা ২৮টা বছর। সেখানে কোনো নির্বাচনই হল না। তো আসল প্রশ্নটা তো এখানেই, কেন? কি এমন হলো যে দেশের দ্বিতীয় সংসদ বলে পরিচিত একটা প্রতিষ্ঠান প্রায় ৩ দশক ধরে এভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে রইল? আসলে এর পেছনের কারণগুলো বেশ জটিল। প্রথমত, একটা ভয় কাজ করত। সরকারগুলো ডাকসুর মতো স্বাধীন ছাত্রশক্তির ক্ষমতাকে ভয় পেত। তার ওপর ক্যাম্পাসের রাজনীতিতে সহিংসতাও বাড়ছিল। আর সত্যি বলতে কোনো রাজনৈতিক দলই এমন একটা নির্বাচনের ঝুঁকি নিতে চায়নি যার ফলাফল তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এরপর কয়েক দশকের দীর্ঘ অপেক্ষা শেষে ২০১৯ সালে ডাকসুর নির্বাচন আবার হল। কিন্তু এই ফেরাটা ঠিক সেরকম গৌরবময় ছিল না যেমনটা সবাই আশা করেছিল। নির্বাচনে দেখা গেল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র সংগঠন প্রায় সবগুলো পদেই একচেটিয়াভাবে জিতে যায়। কিন্তু ফলাফল ঘোষণার পর থেকেই শুরু হল তুমুল বিতর্ক। চারদিক থেকে কারচুপির ব্যাপক অভিযোগ উঠল। আর সবচেয়ে বড় সমালোচনাটা ছিল এই যে নতুন এই ডাকসু কি আসলে ছাত্রদের স্বাধীন কণ্ঠস্বর হতে পেরেছে, নাকি এর কোনো স্বায়ত্তশাসনই নেই। আর এইটাই আমাদের নিয়ে আসে আজকের ডাকসুর মূল দ্বন্দ্বে। একদিকে এর কিংবদন্তিতুল্য এক অতীত, আর অন্যদিকে এক বিতর্কিত আর জটিল বর্তমান। মানে একদিকে আমরা দেখি সেই কিংবদন্তি ডাকসু, যা ছিল একটা বিপ্লবী শক্তি, জাতীয় আন্দোলনের সূতিকাগার। আর আরেকদিকে আজকের বাস্তবতা, যেখানে প্রতিষ্ঠানটা নির্বাচনী বিতর্কে জর্জরিত আর নিজের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা ফিরে পাওয়ার জন্য রীতিমতো সংগ্রাম করছে। এত কিছুর পরেও ডাকসু কেন গুরুত্বপূর্ণ? কারণ এই নামটা, এই ধারণাটা আজও একটা বিশাল শক্তির প্রতীক। এটা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে ছাত্ররাই পারে যুগান্তকারী পরিবর্তন আনতে। এটা আমাদের জাতীয় গল্পের একটা অংশ। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে ছাত্র সংসদ বিপ্লবের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল, সেই সংসদ কি আজকের এই আধুনিক রাজনীতির যুগে তার হারানো গৌরব আর উত্তরাধিকার সত্যিই ফিরে পেতে পারবে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ নেই।